প্রিয় দর্শক, শুভ সকাল। টাইমস টুডেজ হেডলাইনে আজকে আমরা যে 5টি সংবাদ নিয়ে আলোচনা করব, যেগুলো একটু আমরা বিশ্লেষণ করব। শুরু করছি একটা রিপোর্ট দিয়ে, যে রিপোর্টটা আসলে ঢাকার শুটারদের নিয়ে। কি আছে রিপোর্টটাতে? এই রিপোর্টটা আসলে আপনি জানেন যে ইতিপূর্বে বেশ কিছু ঘটনা আমাদের ঢাকাতে ঘটেছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিতে নিহত হয়েছে, কোর্ট এলাকাতে একজন খুন হয়েছে, কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা খুন হয়েছে, এর আগে পল্লবীতে যুব দলের এক নেতা খুন হয়েছে। মানে যারা নিহত হয়েছেন তাদের ফ্যামিলি এবং দলের পক্ষ থেকে দাবি করেছে এগুলি সব টার্গেট কিলিং। এই প্রেক্ষাপটে আমাদের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অবস্থায় পুলিশ ঢাকা শহরে যারা শুটার আছে, মানে যারা টার্গেট কিলিং করে, কন্টাকে খুন করে, তাদেরকে তালিকা করেছে। সেই তালিকায় 104 জনের নাম পেয়েছে। সেইগুলি তুলে ধরার চেষ্টা করেছে, কারা এটা, তারা কি কারণে খুন করে, কী ধরনের অস্ত্র তাদের হাতে মজুদ আছে, কী ধরনের মানে অস্ত্রগুলি তারা কীভাবে ব্যবহার করে, কীভাবে প্রশিক্ষণ, ওই সব নিয়ে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। এই যে 104 জন শুটারের তালিকা করলো, এই তালিকার মধ্যে কারা কারা আছে? পুলিশের পক্ষ থেকে তালিকা করা যারা করেছে, ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গোয়েন্দা রিপোর্ট এবং থানার পুলিশ রেকর্ডে যাদেরকে ইতিপূর্বে বিভিন্ন শুটিংয়ে গুলি করেছে, মামলা হয়েছে, এজাহারের নাম আছে, তাদের প্রিভিয়াস রেকর্ড দেখে এই তালিকাটা করা হয়েছে। এবং যারা সম্প্রতি সময় অ্যাক্টিভ অপরাধ জগতে নানানভাবে সক্রিয়, তাদেরকে এই তালিকায় নাম উঠেছে। তো তালিকাই যদি করতে পারে, তাহলে তাদেরকে ধরতে পারছে না কেন? আমি গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এই 104 জনের কেউই ধরা পড়েনি এবং তাদের ট্রেস এবং খবরও পুলিশের কাছে নাই। ডিএমপি হেডকোয়ার্টারের ক্রাইম ডিভিশন থেকে তালিকা করার পরে 8টি ডিভিশনের ডিসিদের কাছে এবং সংশ্লিষ্টদের কাছে এই তালিকা পাঠানো হয়েছে। বাট যাদের নাম আছে তারা তাদের যে ঠিকানা পুলিশের কাছে আছে, কিংবা পূর্বের এজাহারে আছে, কিংবা জেলখানার রেকর্ডে আছে, সেগুলোর কোনো ওই ঠিকানাতে তারা নেই। তাদের কোনো মোবাইল নাম্বারও তারা টেস্ট করতে পারেনি। বাট গোয়েন্দাদের কাছে, পুলিশের কাছে খবর আছে যে তারা নানাভাবে অ্যাক্টিভ, কিন্তু তাদের কোনো হদিশ পাচ্ছে না। এই নানাভাবে অ্যাক্টিভ বলতে আসলে কি মিন করছে? যে মুসাব্বির যে খুন হলো, খুন হওয়ার পরে এই ঘটনা মুসাব্বিরের যারা ঘনিষ্ঠ তাদের 4 জনকে আবার হুমকি দিয়েছে একটা বিদেশি নাম্বার থেকে। এই হুমকি তো প্রমাণ করে যে অপরাধীরা অ্যাক্টিভ আছে। এই ঘটনা কিন্তু 4 জন আবার তেজগাঁ থানায় নিরাপত্তা চেয়ে জিডিও করেছে এবং তারা ভয়ে ঢাকার বাইরে অলরেডি চলে গেছে। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আচ্ছা, যাদেরকে আমরা 104 জন শুটারের তালিকা বলছি, এদের কি প্রিভিয়াস রেকর্ডে এইরকম শুটিং বা টার্গেট কিলিং এর রেকর্ড আছে? তাদের আছে। ওই রেকর্ডের সূত্র ধরে তারা তালিকাটা পুলিশ এবং গোয়েন্দারা হালনাগাদ করেছে। তাদের ঠিকানা বদল করতে পারে, কিন্তু তাদেরকে কি ট্রেস করা সম্ভব না? পুলিশ বলছে যে তারা গোয়েন্দা কার্যক্রম এবং সোর্সের মাধ্যমে তাদের ট্রেস করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে। বাট এখন পর্যন্ত 104 জনের কেউই ধরা পড়েনি আজ পর্যন্ত। এখন নির্বাচন উপলক্ষে এই শুটারদের নিয়ে পুলিশ কি রিস্ক মনে করতেছে? এরা কি কি অঘটন ঘটাইতে পারে? এই শুটাররা যেহেতু ভাড়ায় খাটে এবং তারা টাকার বিনিময়ে চুক্তিতে কন্ট্যাক্ট করে মানুষ খুন করে, সেই কারণে মনে করে যে অনেক প্রার্থীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আরেকজনকে ব্যবহার করতে পারে। এবং নির্বাচনী মাঠের জন্য তারা ঝুঁকি, যেহেতু তারা তাদের কোনো মানে আইডিওলজি নাই, তারা টাকার জন্য সব কিছু করে, এই যে তারা খুন খারাপিতে অংশ নিতে পারে বলে পুলিশ মনে করে এই শুটার 104 জন ঢাকা আগামী নির্বাচনের জন্য ঝুঁকি। আচ্ছা, আমি আরেকটু যদি আমরা পিছনে যাই, এই যে কিছুদিন আগে বেশ কয়েকটা টার্গেট কিলিং হলো, এইসব কিলিং এ যারা সরাসরি শুটিং এ অংশ নিছে তাদের কেউ কি অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত ওই যে মুসাব্বির হত্যাকাণ্ডে যে 2 জন তারা ধরা পড়েছে। হাদির শুটার যে ফয়সাল, সে বলা হয়েছে যাকে, সে তো ধরা পড়েনি। তারপরে ইয়েতে যে কোর্টে যে মামুন খুন হয়েছে, সে ঘটনা 2 জন অ্যারেস্ট হয়েছে। আরেকটু যদি যাই আমরা, আরো কিছু ক্রিমিনালদের নিয়ে পুলিশের ধারণা ছিল 400 কতজন যারা ভবঘুরে ক্রিমিনাল, তাদের বিষয়ে কি আছে ওখানে? আসলে তো পুলিশ অপরাধীর তালিকাটাকে বিভিন্নভাবে তৈরি করেছে। যেমন ভাসমান অপরাধ আছে, যারা এক জায়গায় অপরাধ করে আরেক জায়গায় চলে যায়, তারা আসলে কোনো জায়গাতে এই আসলে ঢাকার রাজনীতি না, আইন শৃঙ্খলা, সারা দেশের রাজনীতির জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এই ভবঘুরে ভাসমান যে অপরাধী বলি, এরা কিন্তু ঝুঁকিপূর্ণ। যেমন এরা এক জায়গায় ঢাকাতে কাজ করে চলে যাচ্ছে, ঢাকার বাইরে আরেক জায়গাতে, ওইখানে একটা ক্রাইম করে আরেক জায়গায় চলে যাচ্ছে। এদের ট্রেস করা অনেক কষ্ট এবং এরা তো খুব প্রযুক্তি দিয়েও এদেরকে অনেকে ধরা পড়লেও খুব কষ্ট। এটা হচ্ছে তো আরেকটা মাথা ব্যথার কারণ। এটা আবার শুটারদের বাইরে আরেকটা তালিকা, যারা ছিনতাই, চুরি সহ ঢাকার অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স কি তাহলে ফেইল করে তাদেরকে ট্রেস আউট করতে যায়? এইটা শুধু এই ঘটনায় না, বিভিন্ন প্রেক্ষাপটে যারা অপরাধ বিশেষজ্ঞ আছে, পুলিশের বেশ কিছু সাবেক আইজি আছে, তারা বলছেন যে আজকে দেশের যে আইন শৃঙ্খলার যে অবনতি এবং সার্বিক যে পরিস্থিতি, এই জন্য অন্যতম বড় কারণ হচ্ছে ইন্টেলিজেন্স ফেইলিউর। আমাদের ইন্টেলিজেন্স ব্যবস্থাটা খুবই দুর্বল। পুলিশের একাধিক আইজিপি বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে যদি গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা রিপোর্টটা সঠিক করা যায়, তাহলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, আমাদের পেজ 3-তে মনে হয় আজকে নাটকগুলো সব ঈদ রিলেটেড হয়ে গেছে, এরকম একটা স্টোরি আছে, ওইটাতে কি আছে আসলে? আজকে আমাদের পেজের লিডটা মোস্টলি এই বিষয়ে যে নাটক যেখানে ডিসেন্ট্রালাইজ হওয়ার কথা ছিল, যত আমাদের ফেস্টিভ্যাল আছে, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন,
পহেলা বৈশাখ, 2টা ঈদ, পূজা পার্বণ যত আছে, কথা ছিল যে নাটক হবে এগুলোর উপর ভিত্তি করে, যখন এই সময়গুলো আসবে ওই সময় অনুযায়ী নাটক বের হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সিনেমার মতো নাটকগুলো ওই ঈদ সেন্টার্ড হয়ে যাচ্ছে। সো ডিসেন্ট্রালাইজ হওয়ার বদলে একটা মানে একটা ওকেশনের উপরই সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে। আমরা কি এটা বলতে পারি যে সারা বছর যে টেলিভিশন ফিকশনের আমাদের একটা বহু বছরের প্র্যাকটিস ছিল যে টেলিভিশনগুলো সারা বছর ফিকশন চালাবে, তো সেইটা কি তাহলে এখন নাই? সেটা নাই বলা যাবে না, আছে, কিন্তু ঈদের সময় এটার কনসেন্ট্রেশনটা একটু বেশি। এটার অন্যতম রিজন এখন হচ্ছে যে পলিটিক্যাল ক্লাইমেটটা আনস্টেবল, আমাদের ইলেকশনের সময় খুব কাছে চলে আসছে, এটার কারণে স্পন্সরশিপ অনেকে ড্রব্যাক করতেছে, উইথড্র করতেছে। ফান্ডিং একটা বড় প্রবলেম এখানে, ফান্ডিং এর অভাবেই দেখা যাচ্ছে ঈদের জন্যই ডিরেক্টর প্রোডিউসাররা ওয়েট করতেছে। না, সেই ক্ষেত্রে তো পুরো ইন্ডাস্ট্রিতে একটা চাপ পড়বে। দেখা গেল ঈদের আগে 1-2 মাস সব আর্টিস্ট ডিরেক্টর সবার কাজ থাকবে, ঈদের সময় মানে প্রত্যেকটা চ্যানেল 8টা-10টা করে হয়তো টেলিভিশন ফিকশন নিল, বাকি সারা বছর কি তাহলে তারা বসে থাকবে? না, বসে থাকবে না, কিন্তু অত হাই বাজেট ফিল্ম হবে না। দেখা যাবে যে কোয়ালিটিটা হয়তো কনসিডারেবলি ফল করবে, যেহেতু পলিটিক্যাল ক্লাইমেট অলরেডি আমাদের একটু আনস্টেবল। সো বিজনেসেস আর নট দ্যাট গোয়িং টু ওয়েল যে সবাই টাকা পয়সা দিয়ে মুভিজ প্রডিউস করতে পারবে। এর মানে কি দাঁড়াচ্ছে যে সারা বছর যে টেলিভিশন ফিকশনগুলো হয় সেইগুলো তো অনেক লো বাজেট থাকে, যে কারণে খুব ভালো মানের প্রোডাকশন হয় না। যেহেতু কোটা ফুলফিল করতে হবে, একটা সার্টেন নাম্বার অফ ফিল্মস এন্ড মুভিজ রিলিজ করতে হবে, ওটা দায় সারা ভাবে একটু স্ক্রিনও তো ভরে রাখতে হবে, Screen-এও কারণ আমার ভরে রাখতে অনেক হবে। টাইমের একটা হিসাব আছে। জি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইগুলো খুব ভালো প্রোডাকশন হচ্ছে না, কনসিডারেবলি লোয়ার কোয়ালিটি, এটা আমরা বলতে পারি। বাট এই যে ঈদের সময় অনেক উৎসব মুখর থাকে, অনেক শুনেছি অনেক স্পন্সর থাকে, বাজার থাকে, কিন্তু ঈদের সময় তো খুব ভালো প্রোডাকশন কি হয়? সেটাও আসলে একটা কম্পিটিশন বা একটা কনসিডারেবল একটা কম্পারিজনেরই ব্যাপার। কারণ ঈদের তখন তো সময়- সবাই হুড়াহুড়িতে থাকে, এই সময়ের ভিতরে আমাকে ডেলিভারি হ্যাঁ। করতে হবে এবং প্রচুর প্রোডাকশন করতে হবে। দেখা গেছে জি। যে একজন ডিরেক্টর এবং মানে আর্টিস্টরা একাধিক কাজ করতেছে, সেই ক্ষেত্রে তো এটা কোয়ালিটির একটা বড় ইস্যু হয় না? জি, কিন্তু যেহেতু ঈদ হচ্ছে একটা স্পেশাল ওকেশন, এখানে অনেক ডিরেক্টররা এবং আর্টিস্টরা চায় ভালো কাজ বের করতে, টাকা পয়সাও এখানে একটা ফান্ডিং এর একটা বড় সুযোগ থাকে। সো দেখা যায় কম্পারেটিভলি এই জায়গাটা এসে একটু এফোর্টটা দিচ্ছে অ্যাট লিস্ট। অন্য সময় এফোর্ট দিচ্ছে না? দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। এফোর্ট কেন দিবে না? একটা কাজ করলে তো এফোর্ট দিতেই হবে। বাট ঈদ একটা স্পেশাল ওকেশন আমাদের দেশে, এটা ভিউয়ারদের জন্য এবং যারা বানাচ্ছে মুভি সিরিজ তাদের জন্য। কিন্তু এইটা তো আমরা বলতে পারি, আগে যেরকম আমাদের এত ভালো ভালো টেলিভিশন ফিকশন হতো, এখন আর সেটা হচ্ছে না। হ্যাঁ, সেটা এইটা হচ্ছে তো না। এটা তো অবশ্যই বলা যায়। একটা গোল্ডেন এরা তো ছিল আমাদের, যেটা এখন আর আসলে নাই। ইন্সপায়ার্ড হলেও আমাদের দেশের যে একটা হুমায়ুন আহমেদের সময় যেরকম নাটক, আমরা মুভিজ নাটক দেখে আসছি, ওইটা অবভিয়াসলি আমরা এখন আর পাচ্ছি না। আজকে আমাদের কাগজের প্রথম পাতায় একটি খবর আছে, যেটা হলো যে মোস্ট এক্সপেন্সিভ ইলেকশন। তো এইটার আসলে কি আছে ওই রিপোর্টটাতে? আমরা নির্বাচনী ব্যয়ের তথ্যচিত্র উঠে এসেছে এখানে। আমরা যেটা দেখেছি, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩,১৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে বিভিন্ন খাতে। সবচেয়ে যেই খাতে বেশি ব্যয় হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা খাত। তো আমরা যেটা দেখেছি, আইন শৃঙ্খলা খাতে আসলে নির্বাচন কমিশন প্রতি বছরই মানে প্রতি জাতীয় নির্বাচনেই বেশি ব্যয় করে থাকে। তারা জানে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সন্তুষ্ট না করলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন হয়ে যাবে। এই বছরের যদি ৩,১০০ কোটি টাকা বাজেটের মধ্যে সম্ভবত ১২০০ কোটি টাকা শুধু ল অ্যান্ড অর্ডার খাতেই দেওয়া হয়েছে, এরকম কি? জি, ১২০০ কোটি টাকা প্রাথমিক হিসেবে দেয়া হয়েছে। এটা এখনো বাড়তেও পারে। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা যেটা জানাচ্ছে, তারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে মানে সংশ্লিষ্ট বাহিনীগুলো থেকে চাওয়া হয়েছিল ১৪০০ কোটি টাকা। কোন বাহিনী কত টাকা পেল আসলে? এর মধ্যে সবচেয়ে বেশি এবার পাচ্ছে আনসার সদস্যরা। তারা ৫০০ কোটি টাকারও বেশি বরাদ্দ পাচ্ছে। ওকে, তাদের কি এর মধ্যে নতুন আর্মস কেনার বিষয় ছিল? না, শুধু ডিউটির জন্য এই টাকাটা। তাদের মেম্বার সংখ্যা বেশি। জি, মেম্বার সংখ্যা বেশি। এবং এরপরে রয়েছে পুলিশ, তারপরে এবার আর্মি পার্সনদের জন্যও সরকার থেকে ইতোমধ্যে জানানো হয়েছে যে ১ লক্ষ আর্মি মাঠে থাকবে। তাদের জন্য প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আচ্ছা, আমরা যদি
একটু পিছনে যাই, ইলেকশন কমিশন তো 2 থেকে 2,500 কোটি টাকার একটা প্রাথমিক বাজেট বানাইছিল, তো এই বাজেটটা বাড়লো কেন? বাজেটটা বাড়ার দুইটা কারণ নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে প্রবাসীদের জন্য যে পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা হলো এবার, এইটা বাবদ খরচ হয়েছে। এবং এখানে যেটা দেখা গেছে, নির্বাচন কমিশন বেশ কিছু খাতে অতিরিক্ত ব্যয় করে ফেলেছে। যেমন পোস্টাল ব্যালটের একটা প্রকল্প 50 কোটি টাকা নেওয়া হয়েছিল, সেখানে শুধু পরামর্শক ব্যয় দেখা গেল যে 15 কোটি টাকা ব্যয় করা হয়েছিল শুধু পরামর্শক খাতেই। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, এই যে ইলেকশন কমিশনের যে 3,100 কোটি টাকার বাজেট, এর বাইরে মনে হয় অন্য মন্ত্রণালয়গুলো আরো কিছু বাজেট ক্যাম্পেইনের জন্য খরচ করে, এটা কি এই 3,000 কোটি টাকার ভিতরে না বাইরে? এটা হচ্ছে এই 3,000 কোটি টাকার মধ্যেই। এবং এই অতীতে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এবারই প্রথম নির্বাচন কমিশন থেকেই বিভিন্ন মন্ত্রণালয় প্রচারের নামে টাকা নিয়ে যাচ্ছে। যে সংস্কৃতি মন্ত্রণালয়কে আগে কখনোই প্রচারে দেখা যায় নাই, বিকজ এটা মানে তথ্য মন্ত্রণালয় করেছে, কিন্তু এইবার সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু এটা বড় ধরনের বাজেট নিয়ে গেছে প্রচারের উদ্দেশ্যে। এটা কি তারা করতে পারে কিনা? এখন তারা মূলত সরকারও চাচ্ছে যে গণভোটের প্রচারটা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হোক। তো এবার শুধু সংস্কৃতি মন্ত্রণালয় না, ধর্ম মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও ব্যয়টা করেছে। আচ্ছা, আমরা যদি একটু কম্পেয়ার করি, 2024 সালের ইলেকশনের বাজেট কত ছিল, যেটা 2012 ইলেকশনে? হ্যাঁ, 2024 সালের ইলেকশনের বাজেটও 2200 কোটি টাকার মতো ধরা হয়েছিল প্রাথমিকভাবে, পরে সেটা কমে 2000 কোটি টাকার নিচে চলে আসে। আর 2018 সালে? 2018 সালে সবচাইতে আশ্চর্যজনক বিষয় যেটা, 2018 সালের নির্বাচনে মাত্র 700 কোটি টাকার কিছু বেশি ব্যয় হয়েছিল। সেই তুলনায় তাহলে এইবারের বাজেটটা প্রায় 300% বেশি নাকি? 2018 সালের তুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হবে, এটা প্রায় 350 গুণ বেশি। আচ্ছা, 350 বেশি, বাট এইবার তো 2টা ভোট একসাথে হচ্ছে, গণভোট এবং এই গণভোটের জন্য তো আলাদা বাজেট লাগেই। 300 থেকে 400 কোটি টাকার মতো একটা ব্যয় হচ্ছে। এতটাও হতো না যদি অন্যান্য মন্ত্রণালয় টাকাটা নিয়ে না যেত। আচ্ছা, আমাদের প্রথম পাতায় আজকে সিলেটের 19টা সিট নিয়ে একটা ইলেকশন বিষয়ক একটা অ্যানালাইসিস, ওই রিপোর্টটাতে আসলে আছে কি? ধন্যবাদ আপনাকে। এই প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সিলেট প্রতিনিধি, যিনি সিলেটে ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন। উনি অন্যান্য জেলায়, সিলেট বিভাগের 4টি জেলা, এই 4টি জেলায় মোট আসন 19টি। উনি সকল প্রতিনিধির সাথে, সকল জেলা প্রতিনিধির সাথে আলোচনা করে যে প্রতিবেদনটি পাঠিয়েছেন, এতে তিনি দেখিয়েছেন যে 8টি আসনে বিএনপি বেশ এগিয়ে আছে, 4টি আসনে জামায়াত এবং তাদের জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, বাকি 7টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এই সবগুলি লড়াই যে বিএনপির সাথে জামাতের প্রতিদ্বন্দ্বী তা না, বা জামাত জোটের প্রতিদ্বন্দ্বী তা না। এই 7টির মধ্যেও মোটামুটি 4টি বা 3টির মতো আসনে নিজেদের যে বিদ্রোহী প্রার্থী তার সাথে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। অর্থাৎ সেখানে জামায়াতের কোনো সুযোগ নেই, বরং বিএনপি বনাম বিদ্রোহী বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, এরকমটি উনি জানিয়েছেন। আপনারা জানেন যে এইবার জামাত জোট যেসব আসন ছেড়েছে তাদের জোট সঙ্গীদের, এর মধ্যে একটি মোটামুটি ভালো অংশ হচ্ছে সিলেট এলাকায়। সিলেট এলাকায় তাদের খেলাফত মজলিসকে তারা বেশ কয়েকটি আসন ছেড়েছে, যেটি অন্যান্য এলাকায় এইভাবে এত বেশি না। মাত্র 19টির মধ্যে 4টি বা 5টি আসনে তারা খেলাফত মজলিসের প্রার্থী দিয়েছে। সিলেটের অনেক আসনে যারা কখনোই দেশে ছিল না, বিদেশ থেকে আসা লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে, এইটাও কি একটা বড় কারণ হইতে পারে? এটির কারণেই আসলে দলের মধ্যে বিদ্রোহগুলি বেশি হয়। কারণ যারা দেশে থেকে গত 15-16 বছর যাবৎ আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদেরকে মনোনয়ন না দিয়ে যখন বাইরে থেকে আসা একজনকে মনোনয়ন দেয়, তখন যিনি দেশে ছিলেন, যেমন আপনারা জানেন চাকসুর যে একজন নেতা মামুন, হাসান মামুন, তাকে তার আসনে নমিনেশন দেয়নি, কিন্তু তিনি তো এলাকা কামড়ে পড়েছিলেন। তাকে না দেয়াতে তিনি এখন একজন শক্ত বিদ্রোহী প্রার্থী। সেই আসনটিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার
আভাস দিয়েছেন আমাদের প্রতিবেদক। একইভাবে আরও একটি আসন আছে যেখানে নাকি বিএনপির প্রার্থী, বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থী, জামাতের জোটের একজন প্রার্থী এবং তাদের জোটেরই আরেকজন বিদ্রোহী প্রার্থী। জামাতের ওখানে প্রার্থী নেই, সেখানে হচ্ছে এনসিপিকে তারা মনোনয়ন দিয়েছে ওই জোট, কিন্তু খেলাফত মজলিস তাদেরই জোটের আরেকটি দল, তাদের একজন প্রার্থী আছেন। তো সেই প্রার্থী এবং বিএনপির দলীয় বিদ্রোহী এই চারজনের যে লড়াইটি হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত চারজনের মধ্যে লড়াই না হলেও তিনজনের মধ্যে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। জাতীয় পার্টির প্রার্থী একজন রিয়াজ, উনি ধীরে ধীরে কিছু ভালো করতে যাচ্ছেন। আগের যে একদমই অবস্থান ছিল না, সেখান থেকে ক্রমশই তিনি সামনে এগিয়ে আসছেন। তিনি সামনে এগিয়ে এলে তিনি যাদের ভোট কাটবেন সেই দলটি হয়তোবা বেশি রকমের ঝুঁকিতে পড়ে যাবে। আচ্ছা, আমার খুব আগ্রহ আছে সিলেট এক নিয়ে। সিলেট একের আসলে কি সিচুয়েশন? সিলেটের আমাদের প্রতিবেদক যেটি বলেছে, সিলেট একে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন, মোটামুটি ভালোভাবেই এগিয়ে আছেন। সেখানে জামাতের ভোট থাকলেও জামাতের প্রার্থীও ভালো, উনি বলছেন। জামাতের প্রার্থীর সম্পর্কে সেখানকার মানুষের মধ্যে ভালো ধারণাও আছে, কিন্তু তার চাইতেও বেশি বিএনপির যিনি প্রার্থী তিনিও পরিচিত, তার যে ব্যাকগ্রাউন্ড সেটিও ভালো, ওনার পারিবারিকভাবেই যে বিএনপির সাথে তাদের যে সম্পর্ক, সেসব কিছু মিলিয়ে উনি জামাতের প্রার্থীর চাইতে এগিয়ে আছেন। কিন্তু ওই সিটটাতে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে সিলেটের আগের মেয়র ওই সিটে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে, এবং তিনি সবসময় এই সিটেই কাজ করেছেন, উনি এখানে মেয়র হয়েছেন, একসময় পৌরসভার চার আসনে, হ্যাঁ, তাকে অন্য আসনে সরিয়ে দিয়ে কিন্তু ওই আসনে তার জন্য খুব কঠিন করে ফেলা হয়েছে। ওই আসনে আমাদের প্রতিবেদক যেটি বলছেন যে সরিয়ে ফেলা হলেও সেখানে তিনি সম্ভবত খুব বেশি রকমের ঝুঁকিতে পড়বেন না, কিন্তু এটিও ঠিক যে ওই আসনে তার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি সম্ভবত চারবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন, এ কারণে তারও একটি ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। তো সেসব মিলিয়ে সেখানে হয়তো একটি লড়াই হবে, কিন্তু আমাদের প্রতিবেদকের ভাষায় এখন পর্যন্ত আরিফুল হক এগিয়ে আছেন। আবার আরো কিছু কিছু এলাকায় আছে, যেমন সুনামগঞ্জের একটি আসন, সুনামগঞ্জ ৩, ওইখানে আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সম্পাদককে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু মাঠে ওইখানে আবার যে সক্রিয়ভাবে রাজনীতি ছিলেন আরেকজন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি একটি থানায় তিনি প্রচণ্ড জনপ্রিয়, কিন্তু বিএনপির প্রার্থী যে তিনি জগন্নাথপুর থেকে, ওইখানে আসলে 4 জন ক্যান্ডিডেট আছে। ওই বিষয়ে কি বলছে আসলে? এইটা আমাদের প্রতিবেদনে আসলে এলাকা ভিত্তিক বিশ্লেষণটি ছিল না, তবে সারা দেশের মতো সিলেটেও এই ধরনের, কারণ অনেক জায়গাতে একাধিক উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা, দেখা যায় যে একটি উপজেলাতে 1জন বা 2জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আর বাকি অন্য আরেকটি উপজেলায় দেখা যায় 3জন 4জন, হ্যাঁ, 4জন প্রার্থী। সুতরাং এলাকা ভিত্তিক যখন একটি ভোট মোটিভেশনের চেষ্টা করা হয়, তখন দেখা যায় যে যিনি একটি উপজেলায় 1জন প্রার্থী তিনি একটু বেশি সহানুভূতি পান তার এলাকার, এবং উল্টা দিকে একই উপজেলা থেকে 3-4 জন প্রার্থী হলে তাদের মধ্যে ভোট ভাগাভাগি হয়। সেটিও একটি প্রভাব ফেলবে এই নির্বাচনে, কারণ সিলেটের দিকে এই আঞ্চলিকতাটা একটু বেশি, অন্যান্য অঞ্চলের চাইতে প্রতীকের চাইতেও অনেকটাই কাজ করবে নিজের এলাকার প্রার্থী কিনা, নিজের কতটা কাছের মানুষ, এটা এইসব কিছু অনেক সময় সিলেট এলাকায় নির্ভর করে, এইগুলি প্রভাব বিস্তার করে। আমরা অতীতে দেখেছি যে সিলেটে জামাতে ইসলামীর নিজস্ব ভোট আহামরি নেই, খুবই কম। অন্যবার যেরকম এন্টি আওয়ামী লীগ ভোট হয়, এইবার কিন্তু এন্টি বিএনপি, এন্টি কারাপশন এই ধরনের ক্যাম্পেইন আছে, সেইটা ভোটে কতটা প্রভাব ফেলবে? জামাতের পক্ষ থেকে যেই ক্যাম্পেইনটি করা হচ্ছে যে বিএনপি একটি দুর্নীতিবাজ দল, তারা অতীতে দুর্নীতি করেছে বা চাঁদাবাজিতে লিপ্ত, ইভেন 5 আগস্টের পরেও দখলদারি চাঁদাবাজিতে তারা লিপ্ত ছিল বা এখনো আছে, এগুলি জামাতের সারা দেশেই প্রধান ক্যাম্পেইনের তাদের প্রধান অস্ত্র হচ্ছে এটি। তারপরেও তো এইসব বিভাগওয়ারি যদি অ্যানালাইসিস আমরা দেখি, যতটা বিএনপির জন্য সহজ হবে বলে হয়েছিল ততটা সহজ হবে না, না তা হবে না। আরো 2-1টি ইসলামী দল আছে, খেলাফত মজলিস সহ কয়েকটি দল আছে, তাদের ভোটগুলি হয়তো যোগ হবে। তবে সিলেট 5 আসন, যেটিতে অতীতেও
জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী একাধিকবার জয় পেয়েছে। ওই আসনটি এবার বিএনপি তাদের জোটেই রাখতে পেরেছে। বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির জোটেই আছে এবং তারা সেখানে প্রার্থী দিয়েছে ওই দলেরই একজনকে। সুতরাং ওই আসনটিতে শেষ পর্যন্ত যে কি হয় সেটি নিয়েও অনেকে আগ্রহের সাথে দেখবে, কারণ জামাতে ইসলামী এবং জমিয়তে উলামায়ে ইসলাম দুটি ধর্মীয় দল, ধর্মভিত্তিক দল। সুতরাং যারা ধর্মকে কেন্দ্র করে ভোট দেবে তাদের ভোটগুলি সেখানে ভাগাভাগি হয়ে যাবে স্পষ্টতই। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই তিনটা জেলায় কিন্তু আওয়ামী লীগের প্রচুর ভোট, বিকজ মাইনরিটি আছে, চা শ্রমিক টমিক সব মিলায়া। তো এই আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোথায় যাবে? এই আওয়ামী লীগের ভোট এখন পর্যন্ত তো আওয়ামী লীগ নিজেরাই বলছে যে কাউকে যাতে ওই দিন যাতে ভোট দিতে না যায়, তবে প্রার্থীরা ওই ভোটারগুলি টানার চেষ্টা চালাচ্ছে। এর বড় প্রমাণ সুনামগঞ্জে শিশির মনির, জামাতে ইসলামীর যিনি প্রার্থী, তিনি ঘন ঘন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের কাছে যাচ্ছেন। উনি আওয়ামী লীগের নেতা, সাবেক নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে খুব বড় করে দেখাচ্ছেন যে উনি ওই এলাকার একমাত্র অবিসংবাদিত নেতা, উনি তার স্নেহধন্য ছিলেন। এগুলি বলে উনি হিন্দু ভোট, যেটি আসলে আওয়ামী লীগের ভোট ছিল, সেই ভোট নেওয়ার চেষ্টা করছেন। আর সিলেট যেহেতু মাজারের এলাকা, বিভিন্ন পীর আউলিয়ার মাজার রয়েছে, তো জামাতের বিরুদ্ধে তো একটি বড় অভিযোগ আছে যে তারা মাজার বিরোধী, মাজার ভেঙে ফেলতে চায়। সেটিও নির্বাচনে কাজ করবে বলে আমার ধারণা। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা, এগুলো নিয়ে আজকে আমাদের কাগজে একটা রিপোর্ট আছে, ওটাতে আসলে কি আছে? এই রিপোর্টটির মূল বেসিসটা হচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশে যত ধরনের শক্তি আছে তারা তো সবাই স্বাধীনভাবে। তো একটা ন্যারেটিভ আছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট এবং গোড়া ইসলামিস্ট, ফার রাইটিস্ট যাদেরকে বলা হয়, অথবা অন্য ভাষায় জঙ্গি, মিলিট্যান্ট, তাদের উপর এক ধরনের স্টিম রোলার চালানো হয়েছে। তো শেখ হাসিনার পতনের পরে ধরেন তারাও অনেকে জেলে ছিল, বাইরে আসছে। তারপরে বাইরে যারা গোপনে তৎপরতা চালাতো তারাও ওপেন হয়ে গেছে। সো এখন হচ্ছে সবাই তাদের নিজ নিজ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো এইটা আসলে এখন এমন একটা রূপ ধারণ করছে, গত 1-1.5 বছরে এরকম শত শত হচ্ছে অর্গানাইজেশন হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, ফেসবুক গ্রুপ হয়েছে, ইউটিউব চ্যানেল হয়েছে। তারা হচ্ছে সরাসরি আপনার এক্সট্রিম আইডিওলজি এটাকে স্প্রেড করতেছে, প্রমোট করতেছে। দেশে, বাংলাদেশে ডেমোক্রেসিকে বাদ দিয়ে কিভাবে খিলাফতের মাধ্যমে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যায় সেটার জন্য তারা আসলে কাজ করতেছে। এবং এটা হিউজ একটা প্ল্যাটফর্ম আর কি, হ্যাঁ, এটাকে বলা হয় মানে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে। ধরেন একটা রিপোর্ট আমি পেয়েছি, সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 1200-র উপরে ডিজিটাল চ্যানেল, 30 মিলিয়নের মতো হচ্ছে সাবস্ক্রাইবার, তারা হচ্ছে এইসব কাজে নিয়োজিত, মানে একটার সঙ্গে আরেকটা জড়িত। তারা তো বেসিক্যালি প্রচার করছে, ধর্মীয় প্রচারণা, এর বাইরে কি তাদের আর কোনো অ্যাক্টিভিটিস আছে? তাদের এবারের খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংসটা হচ্ছে তারা কিন্তু বোমা মারছে না, গুলি ছুটছে না, তাদের আইডিয়াটা একটু ডিফারেন্ট এবার। সেটা হচ্ছে যে স্লোলি তারা হচ্ছে ন্যারেটিভ তৈরি করবে, ন্যারেটিভ তৈরি করে ধরেন এক্সট্রিম ন্যারেটিভটা এমনভাবে পলিটিক্যাল কালার দিয়ে বাস্তবতার ভিত্তিতে তুলে ধরা হবে, এটাকে মনে হবে আসলে এটাই তো সত্যি, এটাই হওয়া উচিত। তো এইভাবে তারা আসলে এক্সট্রিম আইডিওলজিটাকে তুলে ধরছে এবং স্লোলি তারা পলিটিক্যাল ফোর্সের মধ্যে ঢুকে পড়ছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় তারা কাজ করছে এবং সেখানে তারা এই ন্যারেটিভ তৈরি করে আস্তে আস্তে এমন একটা ফোর্স গঠন করবে যে যখন তারা যা করতে চায় সেরকম, যখন চাইবে সেরকমই হবে। ধরুন যদি 1200 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু চাইলেই একটা কথা যদি তারা তৈরি করতে চায়, বলতে চায়, কিন্তু সেটা তারা করতে পারে। ধরুন প্রথম আলো ডেইলি স্টারে যে অভিযোগে অ্যাটাক করা হয়েছে সেটা কিন্তু ওই অভিযোগের কোনো প্রমাণ নাই, কিন্তু সেটা কিন্তু এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে তারা আসলে এই, সো তাদেরকে গুড়িয়ে দাও। তো এইভাবে আসলে তারা পলিটিক্যাল ফোর্সের মধ্যে ঢুকে পড়তেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে এখন এই স্লো সাইলেন্ট একটা
পাথ নিছে, স্ট্র্যাটেজি নিছে, সেইভাবে তারা ঢুকে তারা আসলে তাহলে আমরা বলতে পারি এখন শুধু তারা প্রচারণার মধ্যেই আছে, যে প্রচারণাটা আসলে গণতন্ত্র বিরোধী। অবশ্যই গণতন্ত্রকে তারা তো মানেই না। তারা বলছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেক সরকার আসছে, অনেক আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, বারবার পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু পরিবর্তন হয় নাই, হুইচ ইজ ট্রু। তাদের যে যুক্তি আর্গুমেন্টগুলো আপনি ফেলতে পারবেন না। এখন তাদের ন্যারেটিভটা হচ্ছে যে এগুলো তো সব ফেল করছে, এই ওয়েস্টার্ন যে ডেমোক্রেটিক যে কালচার, এটা আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের শান্তি এবং স্ট্যাবিলিটির জন্য আসলে আল্লাহর শাসন চাই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শাসিত হবে, এবং সেই হিসাবে তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা রক্ষা করতে পারবে। সো পুরোপুরি গণতন্ত্রকে নাকচ করে দিয়ে তারা আসলে শরিয়া প্রতিষ্ঠা করার জন্য তাদের খুব সাইলেন্টলি কাজ করে যাচ্ছে। সেটা এই যে বর্তমান যে পরিবেশটা, যেখানে পুলিশ কিছু বলছে না, সরকার কিছু বলছে না, তাতে তাদের জন্য খুব সহজ। কিন্তু এই ধরনের ধর্মীয় প্রচারণা করলে তো আসলে পুলিশ কিছু বলার সুযোগও নেই। তারা কি সেই সুযোগটাই নিচ্ছে? ঠিক, যে ধর্মীয় প্রচারণার ভিতরে থাকলে জিনিসটা ভালো হতো, কিন্তু এখানে সরাসরি আপনার ধরেন 9/11 নিয়ে কথা হচ্ছে, ভায়োলেন্সকে তারা জাস্টিফাই করতেছে। আপনার হচ্ছে যে ওসামা বিন লাদেনের কথা বলা হচ্ছে, তালেবানদের কথা বলা হচ্ছে, তারপরে আমরা জানি যে আল কায়েদার একটা সাউথ এশিয়ান ব্রাঞ্চ আছে, সেটাকে AQIS বলা হয়। তাদের যে স্ট্র্যাটেজি সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এভাবে আসলে একটা খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব, এভাবে একটা ব্যবস্থা আমরা করতে হবে, যে এক্সিস্টিং যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে আসলে কোনো কিছু হচ্ছে। আমরা তো বিভিন্ন দেশে দেশে দেখছি যেখানেই খেলাফত প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে বা খেলাফতের বিষয়টাকে জনপ্রিয়তা করে তোলা হয়, সেখানে পরবর্তীতে ISIS বা IS এই ধরনের অর্গানাইজেশন তৈরি হয়েছে। এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে এই ক্ষেত্রে? না, সম্ভাবনা তো রয়ে যায়। ধরেন বাংলাদেশে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, একটা রাজনৈতিক ভ্যাকুয়াম চলছে অনেক দিন যাবত, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যতটা ভালো মনে করেছিলাম ততটা না। এক ধরনের ভোলেটাইল সিচুয়েশন, ইলেকশন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, শান্তিপূর্ণ ইলেকশন হবে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে খুব আইডিয়াল কিন্তু এই ধরনের অপশক্তির জন্য। তো তারা এই অবস্থাটাকে তারা পুঁজি করে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে ধর্মীয় প্রচারণা, এটা শুধু ধর্মীয় প্রচারণা, তারা একটা রেডিক্যাল যে এক্সট্রিমিস্ট যে আইডিওলজি আসলে একটা সমাজে আসলে অ্যাকসেপ্টেড না, বিশেষ করে বাংলাদেশের মতো প্লুরালিস্টিক সোসাইটি, যেখানে নানান ধর্মীয় লোকজন আছে, নানান মত আছে, সেখানে আপনি একটা এক্সট্রিম আপনি একটি ধর্মের আইডিওলজি আপনি চাপিয়ে দিয়ে এটাকে আসলে এই সমাজে এটা না। কিন্তু আমরা জানি যে পৃথিবীর অন্যান্য জায়গায় এটা করার চেষ্টা করা হয়েছে, এবং একটা ফল ভালো হয়নি। বিভিন্ন দেশে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয় বা এইসব ন্যারেটিভ জনপ্রিয় করা হয়, তার পরবর্তীতে কিন্তু এক্সট্রিমিজম তৈরি হয়, এবং সেইখানে নানান ধরনের জঙ্গি গোষ্ঠী তৈরি হয়, সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। সেই ক্ষেত্রে কিন্তু নানান ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল নানান ধরনের সাপোর্ট থাকে। সেই ক্ষেত্রে এদের সাথে কি ইন্টারন্যাশনাল কোনো সহযোগিতা আছে? অবশ্যই ইন্টারন্যাশনাল। আপনি জানেন যে বর্তমান এই যুগে আপনি ঘরে বসে সব ধরনের যোগাযোগ মেনটেন করতে পারেন, এটা অবশ্যই আছে, বোথ ওয়েতেই আছে। বাইরে থেকেও যোগাযোগ আছে, এখান থেকেও যোগাযোগ হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি, যে এত ফ্রিডম, যারা ভালো মানুষও ফ্রিডম এনজয় করতেছে, আবার যারা খারাপ, ধরেন চোর ডাকাত ক্রিমিনালরা সবাই তো জেল থেকে বেরিয়ে গেছে। তো এই সিচুয়েশনটা আসলে খুব আইডিয়াল সিচুয়েশন, এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারেন। কিন্তু এখন তো সবাই ভিকটিম কার্ড খেলছে, যে আমি গত 15 বছর ভিকটিম ছিলাম, আমি এখন নিরপরাধ বলে এই ভিকটিম কার্ড খেলেই কিন্তু সবাই বের হয়ে গেছে। প্রবলেমটা ওইখানেই। ধরেন 5 আগস্টের আগে মানে অ্যাজ ইফ সবাই জঙ্গি ছিল, যাকে ধরতো। 5 আগস্টের পরে এখন সবাই ফেরেস্তা হয়ে গেছে। আমাদের মিডিয়াতেও যে রিপোর্টিং হচ্ছে সেটাও কিন্তু খুব মারাত্মকভাবে ভুল একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। 5 আগস্টের পরে সবাইকে সেই ভিকটিম বলে প্রচার করা হচ্ছে, কিন্তু জেনুইন ঘটনাও তো ছিল। হ্যাঁ, কিছু ঘটনা নিয়ে অনেক আছে, সন্দেহ আছে, বানানো ঘটনা ঘটেছে, কিন্তু জেনুইন জঙ্গিবাদ ছিল, জেনুইন জঙ্গি ছিল, এবং জেনুইন রেডও ছিল, অপারেশনও হয়েছে। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা ঠিক না। কিন্তু এর একটা বিপদ হচ্ছে যে
ভবিষ্যতে যখন এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, নানান ঘটনা ঘটাবে, তখন কিন্তু তারপরে দেখবেন যে এই দোষটা হচ্ছে সরকারের উপর এবং পুলিশ বাহিনীর উপর, যারা কিন্তু এখন নিশ্চুপ, এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ধন্যবাদ।